আচ্ছা, আজকে আমরা করব হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। হ্যাঁ, তাহলে প্রথমে দেখি হচ্ছে সঞ্চার পথ জিনিসটা কি। আচ্ছা, সঞ্চার পথ বলতে একদম সহজ ভাষায় আমরা বলবো যে একটা বিন্দুর চলার পথ। ঠিক আছে, একটা বিন্দুর চলার পথকেই হচ্ছে ওই বিন্দুর সঞ্চার পথ বলা হয়। হ্যাঁ, যেমন ধরো এখানে একটা বিন্দু আছে, ধরো টি ইকুয়াল টু জিরো। সো টি ইকুয়াল টু জিরো এই সময় গণনার শুরুতে বিন্দুটার অবস্থান হচ্ছে এখানে। ঠিক আছে, এখন এই বিন্দুটা ধরো স্থির বিন্দু না, এই বিন্দুটা সময়ের সাথে হচ্ছে কিছু নির্দিষ্ট মেনে এক বা একাধিক কিছু নির্দিষ্ট শর্ত, অর্থাৎ এক বা একাধিক শর্ত মেনে এই বিন্দুটা চলতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ধরে নিলাম যে সময় সময় স্টার্ট হওয়ার সাথে সাথে বিন্দুটা মনে করো চলতে চলতে এক সময় এখানে আসছে। তো এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। হ্যাঁ, টি ইকুয়াল টু টি। তাহলে হচ্ছে এই যে দেখো এই বিন্দুটা চলতে চলতে এখানে যাওয়ার পরেই কিন্তু হচ্ছে এই পথটা তৈরি হয়েছে, তাই না? ঠিক আছে, এই বিন্দুটা চলার পর, এই বিন্দুটা চলতে চলতে যখন এখানে গেল, তখন হচ্ছে আমরা হচ্ছে এই একটা বক্ররেখা পাই। ঠিক আছে, তো এই বক্ররেখাটাই হচ্ছে আসলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার চলার পথ, একে আমরা হচ্ছে সঞ্চার পথ বলি। হ্যাঁ, তার মানে হচ্ছে একটা সঞ্চার পথ বলতে আমরা সাধারণত কি বুঝি, যে একটা বিন্দুর চলার পথকেই হচ্ছে ওই বিন্দুর সঞ্চার পথ বলা হয়। এখন একটা বিন্দু হচ্ছে এক বা একাধিক শর্ত মেনে চলবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে দুই একটা এক্সাম্পল দেখি যে কিরকম হয়। আচ্ছা, যেমন ধরো, তো এটা হচ্ছে আমাদের কার্তেশিয়ান প্লেন। আমরা বললাম যে হচ্ছে একটা স্থির বিন্দু আছে। হ্যাঁ, সো এই মূল বিন্দুটা হচ্ছে স্থির বিন্দু, তাই না? জিরো জিরো, এই মূল বিন্দুটা কি স্থির বিন্দু। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বিন্দুটার কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এই বিন্দুটা যেখানে ছিল আদিতে সেখানেই থাকে সব সময়। ঠিক আছে, তো এটা হচ্ছে স্থির বিন্দু। আর আমরা ধরে নিলাম যে আরেকটা চলমান বিন্দু আছে। তো সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বললাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তো এই যে তুমি এক্স ওয়াই দেখিয়ে বুঝতেছো যে এই পি বিন্দুটা হচ্ছে চলমান একটা বিন্দু। হ্যাঁ, তো আমরা ধরে নিই যে পি বিন্দুটা মনে করো এই জায়গাতে আছে। সাপোজ পি বিন্দুটা এখানে আছে, যে পি, তাহলে আমরা ধরলাম যে পি বিন্দুটা এখানে আছে। তাহলে এখানে দেখো ব্যাপারটা কি, যে একটা স্থির বিন্দু আছে আর একটা চলমান বিন্দু আছে। এখন আমরা যদি বলি যে এই যে যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুটা যেহেতু চলমান বিন্দু, সে কি করবে, সে হচ্ছে চলবে, মানে সে হচ্ছে এই এক জায়গায় বসে থাকবে না। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পি বিন্দুটা হচ্ছে তার স্থান পরিবর্তন করবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে বললাম যে যে এই যে পি বিন্দুটা তার স্থান পরিবর্তন করবে, কি শর্তে স্থান পরিবর্তন করবে। হ্যাঁ, তো আমরা বলে দিলাম যে এই পি বিন্দু থেকে এই যে পি বিন্দুটা আছে, এই যে চলমান বিন্দুটা, আমরা বললাম যে শর্তটা হচ্ছে যে এই চলমান বিন্দুটা, এই চলমান বিন্দু থেকে ওই স্থির বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব হবে। সেই দূরত্বটা আমরা বললাম আর। তাহলে আমরা বলতে পারি যে এখানে শর্তটা হচ্ছে ওপি ইকুয়াল টু আর, অর্থাৎ ওই স্থির বিন্দু থেকে ওই চলমান বিন্দু পর্যন্ত দূরত্ব থাকবে সবসময় আর। এই শর্তে যদি পি বিন্দুটা চলে তাহলে দেখো কি হয়। তাহলে আমরা ধরলাম যে পি বিন্দুর অবস্থান পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। মনে করো একদম শুরুতে এখানে ছিল, তারপর ধরো সময় যাচ্ছে আর পি বিন্দুটা মনে করো তার অবস্থান পরিবর্তন করতেছে এইভাবে। হ্যাঁ, সো এই প্রত্যেকটা পজিশন থেকে এই স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে সবসময় আর থাকবে, এটাই হচ্ছে তার শর্ত। তাহলে ধরো পি বিন্দুটা এই শর্তে চলতে 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 এক সময় মনে করো আবার তার আগের অবস্থায় চলে আসছে। এই চলে আসার ফলে আমরা কি পাই, দেখো আমরা একটা বৃত্ত পেলাম। ঠিক আছে, So, আমরা একটা বৃত্ত বৃত্ত পেয়ে গেলাম এই শর্তে। তাহলে হচ্ছে এই যে বৃত্তের পরিধিটা, এই পরিধিটা আসলে কিভাবে তৈরি হয়েছে, এই পি বিন্দুর অসংখ্য অবস্থান দেখো, এই পি বিন্দুর মানে এক এক সময় পি বিন্দুটা হচ্ছে কি হয়েছে, পি বিন্দু তার স্থান পরিবর্তন করছে। তো এই পি বিন্দুর এই সবগুলো হচ্ছে আসলে পি বিন্দু, এই সবগুলো পি বিন্দুটা যোগ করে করে আমরা হচ্ছে এই বৃত্তের এই পরিধিটা পাইছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই যে পরিধির উপরে যে অসংখ্য বিন্দুগুলো, অর্থাৎ যে এই সবগুলো বিন্দুর যোগফলেই তো আসলে এই পরিধিটা। তাহলে এই সবগুলো বিন্দুর সেট হচ্ছে আসলে ওই চলমান বিন্দুটার সেট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই পি বিন্দুটা ছিল চলমান বিন্দু। এখন এই চলমান বিন্দুটা কিভাবে তার স্থান পরিবর্তন করছে, যে ওই স্থির বিন্দু থেকে সব সময় তার দূরত্ব হয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব, আর সেই নির্দিষ্ট দূরত্বটা কি আর, যে যেখানেই পি এর অবস্থান আমরা চিন্তা করব সেখান থেকেই ওই স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে কি আর। যেখানেই চিন্তা করব সেখান থেকেই আমাদের ওই স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে আর।
তাহলে দেখো এই জিনিসটা আসলে কিসের সাথে মিলে গেল, বৃত্তের সাথে মিলে গেল, তাই না? আমাদের বৃত্তের ডেফিনেশন তো সেটাই ছিল যে আমাদের বৃত্ত হওয়ার জন্য কি লাগবে, দুইটা বিন্দু লাগবে, একটা হচ্ছে স্থির বিন্দু আর একটা হচ্ছে চলমান বিন্দু। এবং বৃত্তের মানে শর্তটা কি, শর্ত হচ্ছে যে ওই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্বটা সবসময় কি হবে, একটা নির্দিষ্ট দূরত্ব হবে, তাই না? নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেই চলমান বিন্দুটা হচ্ছে চলবে। ঠিক আছে, তাহলে এখানে শর্তটা কি, শর্তটা হচ্ছে দেখো ওই স্থির বিন্দু থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব সবসময় কি আর। তাহলে দেখো বা এখান থেকে আমরা বলতে পারি এই ও বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, যেহেতু এটা মূল বিন্দু 0 0, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। কারণ এই পি বিন্দুর এক্স ওয়াই দিয়ে আসলে আমরা হচ্ছে বোঝাচ্ছি যে পি বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু। এই প্লেনের যে কোনো জায়গায় যখন মানে এই পরিধির উপরের যে কোনো অবস্থান যদি আমরা চিন্তা করি, সেটাই কিন্তু পি বিন্দুর একটা অবস্থান, একটা নির্দিষ্ট সময়ে পি বিন্দুর অবস্থান। ঠিক আছে, তাহলে এই এই যে এক্স ওয়াই এটা কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে এই ও এবং পি এর দূরত্ব আমরা যদি ওই দূরত্বের সূত্র আমরা জানি, দূরত্বের সূত্র দিয়ে যদি এই দূরত্বটা বের করি তাহলে কি আসবে দেখো, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু আর। বা দেখো এখান থেকে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের ওই যে পি বিন্দুটা আমরা চলমান বিন্দু বলছিলাম, ওই পি বিন্দুর যে চলার পথ, এই যে চলার পথটা, সেই পি বিন্দুর চলার পথের সমীকরণ। আর এটা আসলে হচ্ছে কি, এটা হচ্ছে মূলত একটা বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কততে, যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0-তে অর্থাৎ মূল বিন্দুতে কেন্দ্র, এবং যেই বৃত্তের ব্যাসার্ধ কত, যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। সো আমরা একটা দেখো একটা বৃত্তের সমীকরণও শিখে ফেলছি যে এটা হচ্ছে এমন একটা বৃত্ত যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। বৃত্ত যখন আমরা পড়বো তখন এই জিনিস মানে আমরা অলরেডি বৃত্তের চ্যাপ্টারের একটা অংশ এখানে পড়ে ফেললাম। ঠিক আছে, যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং বৃত্তের ব্যাসার্ধ আর হলে ওই বৃত্তের সমীকরণটা কিভাবে আসে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে আমাদের এই পি বিন্দুর সঞ্চার পথ। বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু মডিফাই করি, যে আমরা এবার বলতেছি যে আমাদের কার্তেশিয়ান, আমরা তো সবকিছু কার্তেশিয়ান প্লেনেই করব, তো আমরা হচ্ছে এই কার্তেশিয়ান প্লেনে আমরা বললাম যে এবার আমরা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে চাই যে যেই বৃত্তের কেন্দ্রটা আর আগের মতো হচ্ছে মূল বিন্দুতে নাই, অন্য কোনো একটা জায়গায় আছে। হ্যাঁ, তো আমরা বললাম যে কেন্দ্রটা হচ্ছে যে এইচ কে এই বিন্দুতে। সো এইচ কে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আর বললাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমরা বলবো কি, সাপোজ ধরো এ। তো ধরো আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা এখানে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই স্থির বিন্দুটা। আমরা জানি যে বৃত্তের কেন্দ্রটা কি স্থির, তাই না? তো এই হচ্ছে সেই স্থির বিন্দুটা, এজন্য এটাকে আমরা এইচ কে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এখানে এইচ কে ফিক্সড। আচ্ছা, এখন আমরা হচ্ছে বললাম যে একটা চলমান বিন্দু আছে, আমাদের বৃত্ত তৈরি করতে আমাদের কি লাগবে, একটা চলমান বিন্দু লাগবে। তো সেই হচ্ছে চলমান বিন্দু, মনে করো তার স্থানাঙ্ক এক্স ওয়াই আগের মতো। হ্যাঁ, চলমান বিন্দুর স্থানাঙ্ক সবসময় আমরা হচ্ছে এক্স ওয়াই ধরবো, কারণ এখানে প্রতিনিয়ত এক্স এবং ওয়াই কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে খেয়াল করো যে আমাদের শর্ত কি ছিল, যে এই স্থির বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব হচ্ছে কত, আমরা বলছি এ। এখন এই শর্তে যদি পি বিন্দুটা চলে, তাহলে দেখো চললে আমরা কি পাবো, একটা এই যে বৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, আর এই বৃত্তের সমীকরণটা দেখো কি আসবে, যা শর্তের উপরে ভিত্তি করে, ওই যে আমরা সঞ্চার পথের সংজ্ঞাতেই বলছি যে সঞ্চার পথ হচ্ছে একটা বিন্দুর, মূলত একটা বিন্দুর চলার পথ, এবং বিন্দুটা যে চলবে সে এক বা একাধিক শর্ত মেনে চলবে। ঠিক আছে, তো এই যে পি বিন্দুটা যে চলবে, এই পি বিন্দুর চলার শর্তটাই হচ্ছে আসলে, মনে করো কেন্দ্রের নাম দিলাম আমরা সি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে পি বিন্দুটা যে চলবে তার চলার শর্ত হচ্ছে পি থেকে সি এর দূরত্ব সবসময় এ হবে। সো এখান থেকে খেয়াল করো আমরা বলতে পারি যে পি থেকে সি এর দূরত্ব, এখানে দূরত্বের সূত্র দিয়ে আসবে হচ্ছে কত, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ। বা এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো এটাও একটা বৃত্তের সমীকরণ, অর্থাৎ ওই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, যেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এবং এই বৃত্তের কেন্দ্রটা কততে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে বিন্দুতে, আর এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর সেটা কত, সেটা হচ্ছে আমরা বলছি এ একক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে, এইচ কে একটা নির্দিষ্ট বিন্দুতে, এবং যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত এ। সো আমরা বৃত্তের আরেকটা ফর্ম শিখলাম।
ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, 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 তোমার হচ্ছে না, না, তোমার যখন তোমাকে একটা বিন্দুর সঞ্চার পথ যখন বের করতে বলবে, ধরো একটা বিন্দুর সঞ্চার পথ যখন বের করতে বলবে, অবশ্যই প্রশ্নে শর্তটা উল্লেখ থাকবে, কারণ শর্ত ছাড়া তুমি ওই বিন্দুর চলার পথটা, একটা বিন্দু যে চলবে তার চলার পথটা কেমন হবে সেই শর্ত তুমি যদি না জানো, সেই কন্ডিশনগুলো যদি না জানো, তাহলে তো আর তার চলার পথটা তুমি বের করতে পারবে না, তাই না? সো অবশ্যই প্রশ্নে শর্ত দেয়া থাকবে, হ্যাঁ, যে কি শর্তে বিন্দুটা চলবে, আর ওই শর্তটা অ্যাপ্লাই করেই তুমি হচ্ছে কি পাবা, ওই বিন্দুর চলার পথের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পেয়ে যাবা, হ্যাঁ। আর এই চ্যাপ্টারে আমাদের আসলে কোনো সূত্র, নতুন করে কোনো সূত্র লাগবে না, আমরা হচ্ছে ওই আগে যেই ছোট ছোট সূত্রগুলো শিখছি ওগুলো দিয়ে এখানে কাজ হয়ে যাবে, হ্যাঁ। তো মূলত সঞ্চার পথের সমীকরণ বের করতে আমাদের এক্সট্রা আর কোনো সূত্র লাগবে না, শুধুমাত্র শর্তগুলো ভালোভাবে বুঝলেই হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা তাহলে অঙ্কে চলে যাই। আমরা দুইটা এক্সাম্পল দেখলাম যে কেমন হয় সঞ্চার পথ। আচ্ছা, এখানে আমার বইতে প্রথমে যে অঙ্কটা আছে, 1-এর 1, দেখো এটাই বলছে যে মূল বিন্দুর কথা বলা আছে এখানে, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক এটা বলছে, দেখো মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে, তাহলে মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এমন একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। এটা কিন্তু অলরেডি আমরা দেখো করে ফেলছি, যে মূল বিন্দুর কথা বলা আছে, যে মূল বিন্দু থেকে সর্বদা এ একক দূরত্বে অবস্থান করে এমন একটা বিন্দুর চলার পথের সমীকরণ তুমি বের করো। সেটা কিন্তু দেখো অলরেডি আমরা করে ফেলছি না প্রথমেই? তাহলে পি বিন্দুর চলার পথটা কেমন হবে বলো তো? তুমি প্রশ্নটা কি বুঝতে পারছো? আচ্ছা, বলছে যে মূল বিন্দু থেকে একটা বৃত্তের সমীকরণ আসবে, হ্যাঁ। কারণ শর্তটা কি খেয়াল করো, শর্ত হচ্ছে যে এই মূল বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব সব সময় এ থাকবে। এই যে পি বিন্দু তো আর এই এক জায়গায় বসে থাকবে না, যে মনে করো এই দূরত্বটাই শুধু এ তা না, যে পি তো চলমান বিন্দু, তো পি যখন চলবে, মনে করো পি হচ্ছে যখন চলা শুরু করবে, তার চলার প্রত্যেকটা মুহূর্তে এই পি থেকে ও এর দূরত্ব সব সময় এ হইতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন, হ্যাঁ। তো এই জিনিসটা আসলে একমাত্র বৃত্তের ক্ষেত্রেই কিন্তু আমরা পাই, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো প্রশ্নে সরাসরি তোমাকে ব্যাসার্ধ বলে দেয় নাই, বলছে যে মূল বিন্দু থেকে এ একক দূরত্বে একটা বিন্দু আছে, সেই বিন্দুর চলার পথে সমীকরণটা বের করো। সো এটা তুমি মানে প্রশ্ন দেখি আমরা বুঝে যাবো যে এটা আসলে একটা কি হবে, বৃত্ত হবে, কারণ একমাত্র বৃত্তেই এটা সম্ভব যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটা বিন্দুর দূরত্ব সবসময় কি হবে, একটা মানে একই দূরত্ব হবে, এটা তো শুধুমাত্র বৃত্তেই সম্ভব, তাই না? হ্যাঁ। সো এটা বৃত্ত ছাড়া আর কিছু না। তাহলে এখন দেখো পি যখন চলা শুরু করবে, ওই আগের মতোই কথা, তো পি যখন চলবে, এই তার মনে করো পি এখান থেকে যখন এখানে গেছে, তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে এই পি থেকে সবসময় আমাদের ওই মূলবিন্দুর দূরত্ব কি থাকবে, এই থাকবে। তো আমরা যদি আরেকটা অবস্থান চিন্তা করি, সবসময় মূলবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এই থাকবে। সো এইভাবে তুমি চিন্তা করলে আসলে ধরো এই যে পি চলতেছে, সো পি চলতে চলতে মনে করো এখানে চলে আসলো, তো আসলে এটা কি হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে। বৃত্ত ছাড়া আর এই কন্ডিশনটা অন্য কেউ মানে না, হ্যাঁ। তাহলে হচ্ছে এগুলো সব হচ্ছে আসলে দেখো পি বিন্দুর অবস্থান, হ্যাঁ। সো এই পি বিন্দুর মানে পি যেখানেই থাকুক না কেন, এই পি থেকে তোমার ওই মূল বিন্দুর দূরত্ব কি হইতে হবে, এ হইতে হবে। আর এটাই হচ্ছে তাহলে বৃত্ত হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ধরো তুমি চিত্রে এরকম জাস্ট চিত্রে মনে করো এতগুলো পজিশন দেখানোর দরকার নাই, ওই একটা পজিশন দেখাইলা, দেখানোর পরে এখানে একটু আমরা লিখি যে ধরি এই কথাটা একটু লিখে নিব, যে ধরি সেটের যে কোনো একটি বিন্দু, ধরি সেটের যে কোনো একটি বিন্দু পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এই কথাটার অর্থ কি বুঝতে পারছো? দেখো, ধরি সেটের যে কোনো একটি বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই, কারণ ওই সঞ্চার পথ মানে কি, একটা বিন্দুর চলার পথ। তো বিন্দুটা যখন চললো, তখন আসলে দেখো এই যে অবস্থানগুলা, এই অবস্থানগুলা কিন্তু ওই বিন্দুটারই বিভিন্ন অবস্থান, তাই না? তাহলে এই সবগুলা ওই বিন্দুটার সবগুলা যে অবস্থান, এই সবগুলো অবস্থানকে আমরা একটা সেট চিন্তা করতে পারি, যে হচ্ছে যে মনে করো এখানে ধরো পি বিন্দু, এই পি এখানে ছিল প্রথমে, তারপর এখানে গেল, তারপর এখানে আসলো, এভাবে চলতে 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 সে এখানে গেল, একটা পথ তৈরি হইলো। সো এই এগুলো সবগুলোই হচ্ছে পি এর পজিশন। এই কারণে আমরা বলতে পারি যে
এগুলো হচ্ছে আমাদের যে পি বিন্দুর সেট বলতে পারি আমরা এটাকে, হ্যাঁ, যে এই সেটের যে কোনো বিন্দুই হচ্ছে আসলে কি পি নির্দেশ করতেছে, হ্যাঁ। সো এই যে চলমান বিন্দুটা ছিল, এই জন্য আমরা বললাম যে ধরি সেটের যে কোনো একটি বিন্দু পি। সো এই চলমান বিন্দুটা যখন শর্ত শর্ত ঠিক রেখে যখন চললো, মনে করো চলতেছে, তাহলে চললে এই যে অসংখ্য বিন্দু নতুন নতুন মানে পজিশন তৈরি হইলো, এই সবগুলা মিলিয়ে হচ্ছে আসলে ওই সেটটা, ঠিক আছে। এজন্য আমরা বললাম যে সেটের যে কোনো একটি বিন্দু পি, ঠিক আছে। তাহলে এই কথাটা একটু লিখে নেওয়ার পরে যে বলবো, এরপরে শর্তে চলে যাবো। শর্তে কি বলছে দেখো, শর্তে বলছে যে মূল বিন্দু থেকে আমার ওই চলমান বিন্দুর দূরত্ব কি হবে, দূরত্ব হবে এ। এরপর বাকি কাজটুকু তো আমরা পারবোই। ও পি ইকুয়াল টু আমরা হচ্ছে পি পি এর স্থানাঙ্ক তো জানি এক্স ওয়াই, আর ও এর স্থানাঙ্ক জিরো জিরো। তাহলে এখান থেকে ওই আগের মতো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এখানে চলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে দেখো এই বৃত্তের সমীকরণ চলে আসবে। এটা কেমন বৃত্তের সমীকরণ? এটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে জিরো জিরোতে, অর্থাৎ মূল বিন্দুতে। আর যেই বৃত্তের ব্যাসার্ধ কত দেখো, ব্যাসার্ধ হচ্ছে এ, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এই টাইপের মানে হচ্ছে তোমার হচ্ছে শর্ত বলা থাকবে, সেই শর্তটা অ্যাপ্লাই করে তোমার ওই বিন্দুর চলার পথটা কেমন হয় সেটা বের করতে হবে, হ্যাঁ। যেমন, হ্যাঁ, এটা বৃত্ত হইতে পারে, এটা হচ্ছে বৃত্ত হইতে পারে, এটা সরলরেখা হইতে পারে, এটা হচ্ছে পরাবৃত্ত হইতে পারে, এটা হচ্ছে তোমার অধিবৃত্ত হইতে পারে, সরি উপবৃত্ত হইতে পারে, এটা অধিবৃত্তও হইতে পারে, ঠিক আছে। সো অধিবৃত্ত সম্ভবত এক দুইটা অঙ্ক হয়তো আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা বৃত্তের গুলো দেয়, বৃত্ত সরল রেখা, ঠিক আছে, বা হচ্ছে পরাবৃত্ত দেয়, উপবৃত্ত দেয়, অধিবৃত্তটা একটু কম দেয়, হ্যাঁ। তো যখন আমরা কনিক পড়বো, কনিক পড়লে আমরা যে এই তিনটা জিনিস সম্পর্কে বিস্তারিত পড়বো আর কি, যে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, ঠিক আছে। তো মোটামুটি এই এই চারটা থেকেই ঘুরে ফিরে, এই পাঁচটা থেকেই ঘুরে ফিরে হচ্ছে তোমার আসবে। আর দেখো ওই এগুলোর কিন্তু আসলে কোনো সমীকরণ নাই, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলোর কিন্তু সমীকরণ বের করা যায় না। এটা কি ওই যে তুমি বলছিলে ত্রিভুজের কথা বলছিলে একটু আগে, ত্রিভুজের কি কোনো সমীকরণ আছে? ত্রিভুজের কিন্তু, না, ত্রিভুজের কিন্তু কোনো সমীকরণ নাই, হ্যাঁ। ত্রিভুজ হচ্ছে তিনটা রেখা পরস্পর হচ্ছে ছেদ করে একটা ক্ষেত্র তৈরি করছে, সেটা হচ্ছে ত্রিভুজ, তাই না? কিন্তু ত্রিভুজের কিন্তু আমরা সমীকরণ বের করতে পারি না। আমরা শুধুমাত্র ওই সমস্ত, হ্যাঁ, 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 আমরা শুধুমাত্র ওই সমস্ত ফিগারগুলোর সমীকরণ বের করতে পারি যেগুলো হচ্ছে স্মুথ। স্মুথ বলতে হচ্ছে এরকম কোনো কৌণিক বিন্দু যেগুলো নাই, এই কৌণিক বিন্দু যার থাকবে না সেগুলারই হচ্ছে আমরা কি করতে পারি, সমীকরণ বের করতে পারি, হ্যাঁ। যেমন ধরো এই যে বৃত্ত, কোনো কৌণিক বিন্দু নাই। তারপরে হচ্ছে যে তোমার পরাবৃত্ত, যার কোনো কৌণিক বিন্দু নাই, ঠিক আছে, সরল রেখা। সো এই স্মুথ কার্ভগুলার আমরা কি করতে পারি, সমীকরণ বের করতে পারি, হ্যাঁ। আর এগুলো হচ্ছে স্মুথ কার্ভ না, এগুলো স্মুথ না, যেগুলোর কৌণিক বিন্দু আছে এগুলোর আমরা সমীকরণ বের করতে পারবো না, হ্যাঁ। সো এই জন্য ত্রিভুজ, আয়তক্ষেত্র, চতুর্ভুজ, সামান্তরিক, বর্গ, রম্বস যাই বলো না কেন, এগুলোর কিন্তু কোনো সমীকরণ নাই, হ্যাঁ, ডিরেক্ট কোনো সমীকরণ নাই, ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, বলছে দেখো একটা বিন্দু বলা আছে এখানে ওয়ান টু, আর আরেকটা বিন্দু বলা আছে থ্রি ফোর। আমরা প্রথম বিন্দুটার নাম দিলাম এ, দ্বিতীয় বিন্দুটার নাম দিলাম বি। তুমি এখানে ধরি লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু লিখি এখানে যে ধরি এ বিন্দুর স্থানাঙ্ক ওয়ান টু আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি ফোর, ঠিক আছে। এখন বলছে যে এই এ বিন্দু এবং বি বিন্দু দ্বয় থেকে সমান দূরত্বে অবস্থিত এমন একটা বিন্দু, সেই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো। অর্থাৎ এই এ বিন্দু থেকেও সমান দূরত্বে এবং বি বিন্দু, এ বিন্দু থেকে যেই দূরত্বে থাকবে বি বিন্দু থেকেও ঠিক একই দূরত্বে থাকবে, ওই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এ এবং বি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত যে বিন্দুটা, সেই বিন্দুর সেটের সমীকরণ মানে সেই বিন্দুর যে সঞ্চার পথ সেটা তোমাকে বের করতে বলছে।
প্রশ্নটা কি বুঝছো? এ বিন্দু এবং বি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত যে বিন্দুটা, সেই বিন্দুর সেই বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ বের করো। তাহলে আমরা হচ্ছে সেই সেটের যে কোনো একটা বিন্দু চিন্তা করে নেই, যে আমরা এটা এখানে লিখি, ধরি এ এত বি এত, এবং ওই কথাটা লিখে নেব যে এবং সেটের যে কোনো একটি বিন্দু, মানে ওই যে চলমান বিন্দুটা আছে তার যে সেটের যে কোনো একটি বিন্দু ধরলাম পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে দেখো শর্ত মতে কি বলছে, এটার জন্য আর আমাদের চিত্রটা আঁকার দরকার নাই। শর্ত মতে বলছে যে এ থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব যা, অর্থাৎ এপি, বি থেকেও দূরত্ব তা। বুঝতে পারছো? শর্তটা বুঝছো? তাহলে এটা তো আমরা বের করতেই পারবো, এ থেকে পি এর দূরত্ব। তাহলে এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু বি থেকে পি এর দূরত্ব। এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। ঠিক আছে? এখন এটারে বর্গটর্গ করে দাও, বর্গটর্গ করে সব এক পাশে নিয়ে আসবা। হ্যাঁ, নিয়ে আসলে দেখবা যে তোমার ওই একটা সমীকরণ পেয়ে যাবা। ঠিক আছে? ওইটাই হচ্ছে মানে নির্দিষ্ট শর্তে ওই পি বিন্দুর সেটের সঞ্চারপথের সমীকরণ। বুঝতে পারছো? বুঝবো? তাহলে এটা পারবা, এটা জাস্ট বর্গ মানে ভাঙায়া ভাঙায়া সব এক পাশে নিয়ে আসবা। হ্যাঁ, এক পাশে নিয়ে আসলে একটা সমীকরণ পেয়ে যাবা। আচ্ছা, দুইয়ের দুইয়ের একটা দুই থেকে একটা দেখি। এখানে দেখো বলছে যে একটা বিন্দু দেওয়া আছে, এটার নাম দিই আমরা আগে, যে ধরি এ, তার স্থানাঙ্ক হচ্ছে 2,3। ঠিক আছে? দেখো বলছে যে এই এ বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব। তাহলে আমরা হচ্ছে বলি যে এবং সেটের যে কোনো একটি বিন্দু, ওই একই কথা, হ্যাঁ, এবং সেটের যে কোনো একটি বিন্দু পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই, আমি সংক্ষেপে লিখলাম। ঠিক আছে? তাহলে শর্তটা কি দেখো, পি, এই যে পি বিন্দু যেটা আছে চলমান বিন্দু, সেই চলমান বিন্দুর যে সেট, সেই তার যে শর্তটা কি, তার চলার শর্তটা হচ্ছে যে এ বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব, তার মানে এ থেকে পি এর দূরত্ব অর্থাৎ এপি, এটা কার সমান হবে? এটা বলছে যে দেখো y ইকুয়াল টু জিরো রেখা, এই y ইকুয়াল টু জিরো রেখা মানে কি বুঝতে পারছো? y ইকুয়াল টু জিরো রেখা কোনটা? y ইকুয়াল টু জিরো যদি রেখা বলা হয় এরকম, y ইকুয়াল টু জিরো রেখা মানে হচ্ছে এই এক্স অক্ষ, এক্স অক্ষ। y ইকুয়াল টু জিরো রেখা মানে হচ্ছে এক্স অক্ষটা। ঠিক আছে? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু জিরো। কারণ দেখো এই এক্স অক্ষের এক্স, তাহলে হচ্ছে y অক্ষ, হ্যাঁ, এই y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু জিরো। দেখো x অক্ষের সমীকরণ তুমি যদি বলো, মানে এখন আমরা তো এখনো সরলরেখার সমীকরণ বের করা শিখি নাই, তো যখন শিখবো তখন তুমি এগুলা মানে সূত্র অ্যাপ্লাই করে বা থিওরিটিক্যালি বের করতে পারবা। এখন আমরা জাস্ট হচ্ছে লজিক্যালি চিন্তা করি। দেখো এই x অক্ষের উপরে যে কোনো বিন্দু তুমি যদি চিন্তা করো, তার কি কোনো y এর মান আছে? নাই। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু জিরো হচ্ছে আমাদের x অক্ষ। আবার y অক্ষ যদি চিন্তা করো, এই y অক্ষের উপরে যে কোনো বিন্দু তুমি যদি চিন্তা করো, তার কি x এর কোনো মান আছে? নাই। সো x ইকুয়াল টু জিরো হচ্ছে y অক্ষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে এই এ বিন্দু থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুর যে মানে সেটের যে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে, তাহলে এপি, এই এপি কার সমান হবে? এই এপি হচ্ছে দেখো y ইকুয়াল টু জিরো রেখা, বা আমরা বলবো এক্স অক্ষ, এই y ইকুয়াল টু জিরো রেখা থেকে বা এক্স অক্ষ থেকে তার দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ কার, এই তার মানে হচ্ছে যে পি, হ্যাঁ, এক্স অক্ষ থেকে তার দূরত্বে। তাহলে দেখো পি যদি মনে করো পি, তো এক্স, পি এর স্থানাঙ্ক কি এক্স ওয়াই। তাহলে যে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বা এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কি বলো তো, মনে আছে? আমরা ওই যে স্থানাঙ্ক পড়ার সময় এগুলো দেখছিলাম, যে এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটির সমান, দেখো তাই না? ঠিক আছে? তাহলে হচ্ছে এই এক্স ওয়াই ইকুয়াল টু জিরো রেখা,
এই যে y ইকুয়াল টু 0 রেখা, অথবা আমরা বলতে পারি x অক্ষ, এই x অক্ষ থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব কত দেখো, y, তাই না? y। তাহলে হচ্ছে আমরা একবারে শর্তে চলে যাই এখন। তাহলে শর্ত মতে ওই a থেকে p এর দূরত্ব হচ্ছে x অক্ষ থেকে তার দূরত্বের দ্বিগুণ, এটাই বলা আছে, হ্যাঁ। x অক্ষ থেকে তার দূরত্বের দ্বিগুণ। তাহলে এখন দেখো এটা ap তো আমরা বের করতে পারবো, x মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এখানে y মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু 2y। এটাকে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু ফোর ওয়াই স্কোয়ার। বা সব এক পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে হবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো। সম্ভবত এটা অ্যান্সার, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে মূল কথা হচ্ছে শর্ত, হ্যাঁ। শর্তটা ধরতে পারলে তুমি খুব সহজেই ওই বিন্দুর, হ্যাঁ, ওই বিন্দুর সঞ্চার পথটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো আরো কিছু অঙ্ক দেখি। আচ্ছা, যেমন আরেকটা অঙ্ক দেখো, এরকম অনেকটা এই টাইপেরই। দেখো বলছে যে একটা চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যা টু মাইনাস ওয়ান বিন্দু থেকে, তাহলে চলমান বিন্দুটা ধরো পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে বলছে এই টু মাইনাস ওয়ান থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব। তাহলে এমন একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যা এই টু মাইনাস ওয়ান বিন্দু থেকে সর্বদা ফোর একক দূরত্বে অবস্থিত। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে টু মাইনাস ওয়ান থেকে ওই এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত, ফোর। তাহলে এটার নাম যদি দিই এ, তাহলে এই যে শর্ত হচ্ছে এপি ইকুয়াল টু ফোর। ঠিক আছে, তাহলে এপি এপি আমরা বের করতে পারবো, জাস্ট বর্গ টর্গ করে দিয়ে সব এক পাশে নিয়ে আসলেই তুমি পেয়ে যাবে, হ্যাঁ। সো এটা আর করলাম না। আচ্ছা, এই অঙ্কটা দেখি আমরা। যেমন দেখো বলছে যে দুইটা বিন্দু দেয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, আর আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো বি। একটা একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো বি। এখন বলছে যে এমন একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যেই বিন্দুটা সব সময়, মানে তার চলার পথের যে কোনো মুহূর্তে সব সময় এবি রেখার সাথে, অর্থাৎ এবি রেখাংশের সাথে, এই যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের সাথে সমকোণ তৈরি করবে। কি বলছে তাহলে শর্তটা একটু ভালো মতো বুঝো। যে আমার কাছে দুইটা বিন্দু আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো বি। জিরো বি হচ্ছে যদিও হচ্ছে আমাদের ওয়াই অক্ষের উপরে, সাপোজ আমরা ধরে নিলাম মনে করো এখানে আছে, বা আমরা চিত্র সহজ করে আঁকি, হ্যাঁ। ধরো এখানে মনে করো এখানে আছে এ আর এখানে আছে হচ্ছে বি। ঠিক আছে, এখন কি বলছে আমাদের, যে এমন একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যেই বিন্দুটা এই এ বি রেখাংশের সাথে সবসময় কি করবে, সমকোণ তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটার সাথে তোমাদের নাইন টেনের একটা উপপাদ্যের খুব, মানে উপপাদ্য থেকে আসলে এই ম্যাথটা আসছে। দেখো নাইন টেনে তোমরা হচ্ছে একটা উপপাদ্য পড়ছো না এরকম, যে দেখো আমরা ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ মনে আছে, নাইন টেনে পড়ছিলা। একই একই হ্যাঁ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? তাহলে আরেকটা ছিল কি, যে তাহলে আমরা হচ্ছে চাপ হিসেবে যদি, অর্থাৎ আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ আঁকি, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তটাকে সমান দুইটা চাপে ভাগ করে, তাই না? সো হ্যাঁ, যে কোনো একটা অংশ যদি আমরা চিন্তা করি, যে চাপ হিসেবে যদি চিন্তা করি, তাহলে এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা। কারণ
কেন্দ্রস্থ কোণের শর্তই হচ্ছে চাপের দুই প্রান্ত থেকে কেন্দ্র যোগ করে দিব। এই চাপের দুই প্রান্ত থেকে কেন্দ্র যোগ করলাম, তাহলে কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম। আর এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? পরিধির যে কোনো একটা বিন্দু থেকে আমরা চাপের দুই প্রান্ত যোগ করে দেব, তাহলে কি পাওয়া যাব? এই যে বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম, তাই না? এই বৃত্তস্থ কোণটা কত বলো তো? 90 ডিগ্রি না? এটার একটা নাম আছে, বলো তো কি? এই বৃত্তস্থ কোণের একটা নাম আছে। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, পড়ছো না এটা? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, একটা উপপাদ্য ছিল। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে, কারণ এই যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওই শর্ত থেকে তুমি বলতে পারতেছো যে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, সো এই কনসেপ্ট থেকে আমাদের কিন্তু আমাদের হচ্ছে এই অঙ্কটা। তাহলে খেয়াল করে দেখো যে এখন আমরা এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তো 180, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন তুমি ধরো একটা বিন্দুর সঞ্চার পথ বের করলা, এখন বের করে সেটা বৃত্ত কিনা কিভাবে বুঝবা? তো বৃত্তের সমীকরণ চেনার উপায় হচ্ছে, দেখো এক্স এবং ওয়াই এর পাওয়ার সবসময় 2 হবে, আর এদের সহগ সবসময় সেম থাকবে। এখানে 1 দেখে এখানেও 1, ঠিক আছে? এখানে 2 থাকলে এখানেও ওয়াই স্কোয়ারের সহগও কি হবে? 2 হবে। অর্থাৎ এক্স এবং ওয়াই এর পাওয়ার হবে সবসময় 2, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ সহগ সমান হবে। ঠিক আছে, আরেকটা 3 নাম্বারটা হচ্ছে যে এক্স ওয়াই এই টাইপের কোনো পদ থাকতে পারবে না, যে এক্স এবং ওয়াই গুণাকারে একসাথে থাকতে পারবে না। ঠিক আছে, এই টাইপের কোনো টার্ম থাকতে পারবে না বৃত্তের সমীকরণে। বুঝতে পারছো? তাহলে এই 3টা কন্ডিশন হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ চিনতে সাহায্য করবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরের অঙ্কটা, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখো। এখানে একটা বিন্দু আছে এ এক্স ওয়াই, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, বি এর স্থানাঙ্ক হচ্ছে -6, -3, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে 6, 3। বলছে এই বিন্দুগুলো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, তো আমরা নর্মালি আঁকা ফেলি, স্থানাঙ্ক আঁকার খুব একটা দরকার নাই এখানে। তাহলে এটা হচ্ছে আমরা বললাম এ, যার স্থানাঙ্ক এক্স ওয়াই, আর এটাকে বি দেই যেহেতু দুইটাই মাইনাস, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে আছে -6, -3। আর এটা হচ্ছে সি 6, 3, সিটার এই পাশে দেই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বৃত্তের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে এ হতে বিসি এর উপর মধ্যমার দৈর্ঘ্য 5 একক। তাহলে এ থেকে বিসি এর উপর মধ্যমা, তাহলে বিসি এর মধ্যবিন্দু লাগবে, তাহলে বিসি এর মধ্যবিন্দু মনে করো ডি। তাহলে এই এ থেকে বিসি এর উপর মধ্যমা অর্থাৎ এডি, এই এডি এর দৈর্ঘ্য বলা আছে, এডি এর দৈর্ঘ্য হচ্ছে 5। এডি এর দৈর্ঘ্য যদি 5 হয়, তাহলে দেখাও যে এ বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তার মানে বোঝা যাচ্ছে একটা বৃত্ত, তাই না? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্র হচ্ছে 0, 0। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 5। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কেমনে করব আমরা? তাহলে শর্তটা বুঝলেই হবে, যে প্রথমে হচ্ছে 3টা বিন্দু দেয়া ছিল, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। এরপরে বলছে যে এ থেকে বিসি এর উপর মধ্যমা, তাহলে বিসি এর মধ্যমা বের করতে প্রথমে আমরা ডি নিলাম মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি। তাহলে দেখো ডি এর স্থানাঙ্কটা আমাদের আগে বের করতে হবে। হ্যাঁ, সো ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। তাহলে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে ডি এর স্থানাঙ্কটা কি হবে বলো তো? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। দেখো কত আসতেছে? 0, 0 আসবে, আসলে এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, সো ডি বিন্দুর স্থানাঙ্ক কত? ডি বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। হ্যাঁ, সেটা মুছে ফেলি। সো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম আমরা। এরপরে তোমার হচ্ছে শর্তে চলে যাও। দেখো শর্ত মতে কি বলছে? শর্ত মতে ওই যে এডি যে মধ্যমা আছে, এই এডি মধ্যমার দৈর্ঘ্য 5 এটা বলা আছে। তাহলে এবার আমরা এটা বের করতে পারবো। এ এর স্থানাঙ্ক তো এক্স ওয়াই, ডি এর স্থানাঙ্ক আমরা বের করছি, তাহলে এখান থেকে এরকম আসবে x - 0 হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু 5, বা এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। এটাই হচ্ছে আমাদের দেখো নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। এখানে লিখে দিবা যা নির্ণেয় সঞ্চারপথের, বা যা নির্ণেয় সমীকরণ, যেটাই লেখো, ঠিক আছে, যা নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। সো আসলে এই চিত্রটা তাহলে কেমন হবে, বৃত্তের চিত্রটা? বৃত্তের চিত্রটা আসলে দেখো এরকম হবে যে এই এডি হচ্ছে কি, এডিটা হচ্ছে বিসি এর মধ্যমা। তাহলে হচ্ছে এই এই এডিটাই আসলে দেখো বৃত্তের ব্যাসার্ধ, এডিটা, হ্যাঁ। তো এই 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত থাকবে আর কি, হ্যাঁ। তো মোটামুটি বৃত্তটা এই এই টাইপের, এই টাইপের হবে আর কি, হ্যাঁ। তার মানে হচ্ছে এটা এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র। সো এখান থেকে যে কোনো দিকে দূরত্ব হচ্ছে 5, ঠিক আছে। সো এটা এই বৃত্ত না দেখাইলেও হবে, সমস্যা নাই। জাস্ট এটা আইকা তুমি হচ্ছে শর্ত দিয়ে ওটা বের করে দিলেই হবে, হ্যাঁ। বৃত্ত আঁকার দরকার নেই এখানে। আচ্ছা, এরপর এরকম আরেকটা আছে একই টাইপের। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ভিন্ন টাইপের অঙ্ক দেখি। দেখো এরকম বলছে যে দেখো বলছে এ একটা বিন্দু আছে, এ একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে 2,3, হ্যাঁ। আর বি একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে -1,4। এখন বলছে যে এই দুটো হচ্ছে স্থির বিন্দু, দেখলেই বোঝা যাবে স্থির বিন্দু, হ্যাঁ। পি বিন্দুটা এমন ভাবে চলে যাতে, এই শর্তটা দেখো মেনে চলে, এটা বলা আছে যে পি বিন্দুটা হচ্ছে এমন ভাবে চলতেছে যে পি থেকে এ এর দূরত্ব এবং পি থেকে বি এর দূরত্বের অনুপাত হচ্ছে 2/3। সো এটা এটা কি করার দরকার আছে আমার, না পারবা? বলো তো, এটা পারবা? এখানে লিখে নিবা ধরি সেটের যে কোনো একটি বিন্দু পি। সো শর্ত মতে তো এটা, সো এটা তো বের করতে পারবাই নাকি, পি এ। বুঝতে পারছো? আর পি বি কত আসবে এখানে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু 2/3। বর্গ করে দাও, বর্গ করে আর গুণন করো, আর গুণন করে সব এক পাশে নিয়ে আসো, তাহলেই হচ্ছে ওই পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণটা বের হয়ে যাবে, হ্যাঁ। খুবই সহজ এটা। আচ্ছা, এরপরে আরেকটা দেখো বলছে এখানে চারটা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে মূল বিন্দু 0, 0। আরেকটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3,5। আরেকটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2,6। আরেকটা হচ্ছে সি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে XY। আচ্ছা, এখন দেখো কি বলছে, আমরা একটু বিন্দুগুলো বসাই। ও একটা হচ্ছে ও মূল বিন্দু, আরেকটা হচ্ছে 3,5। এখানে মনে করো এ আছে 3,5, আর বি হচ্ছে কত, বি হচ্ছে 2,6। 2,6, তাহলে এখানে থাকবে বি 2,6। এখন দেখো বলছে যে সি বিন্দুটার অবস্থান আসলে কোথায়, এটা তো আর দেখে বোঝা যাচ্ছে না, তাই না? এটা তো চলমান বিন্দু, বাট এখানে একটা শর্ত, মানে একটা মানে শর্ত বলে দিছে যে বি ও সি বিন্দু ও এ রেখার একই পাশে অবস্থিত। তাহলে ও এ রেখা কই, এটা হচ্ছে ও এ রেখা। তো এখন বলছে বি ও সি বিন্দু ও এ রেখার একই পাশে। সো যেহেতু ও এ রেখার এই পাশে বি অবস্থিত, তাহলে সিও থাকবে এই একই পাশে, ঠিক আছে। বুঝতে পারছো? বি ও সি বিন্দু ও এ রেখার একই পাশে, সো বি যেহেতু অলরেডি এখানে আছে, ও এ রেখার এই বাম পাশে আছে, সো সিও অবশ্যই এই বাম পাশেই থাকবে শর্ত মতে, হ্যাঁ। যদি থাকে তাহলে এরকম বলছে আমাদের
শর্তটা এরকম দেওয়া যে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলের 2 গুণ। ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলের 2 গুণ। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটা আগে লাগবে। ও এ বি, এটা হচ্ছে ত্রিভুজ ও এ বি। এই হচ্ছে ত্রিভুজ ও এ বি, হ্যাঁ। তাহলে সি আসলে এই ও এ রেখা, আমরা যদি এটাকে একটু বাড়ায় চিন্তা করি, তো এই সি বিন্দু আসলে এই ও এর এই পাশে যে কোনো একটা জায়গায় থাকবে। সো ধরো সি বিন্দু এখানে মনে করো থাকতে পারে, হ্যাঁ, এক্স ওয়াই। তাহলে থাকলে এখানে হচ্ছে আমাদের এই কি ত্রিভুজ ও এ সি। সো ও এ সি ত্রিভুজ হচ্ছে এইটা। সো এই হচ্ছে শর্ত, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলের 2 গুণ। ঠিক আছে। তো আসলে আমাদের কাজ এখন এখানে কিছুই না, তুমি ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল বের করবা। ঠিক আছে, বের করবা আর ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করবা। দুইটা ক্ষেত্রফল বের করে এই শর্তে বসায় দাও। শর্তে বসায় দিলে আমাদের হচ্ছে সঞ্চারপথের সমীকরণটা চলে আসবে সি এর। তাহলে হচ্ছে একটু দেখি কিরকম। ত্রিভুজ ও এ সিটা আগে বের করি। ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল দেখো কি আসবে। আমরা তিনটা বিন্দুর সাহায্যে তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা জানি। সো ও এর স্থানাঙ্ক কত, 0 0 1। তাহলে ও এ সি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাচ্ছি। তাহলে এটা হচ্ছে ও, এ হচ্ছে কত 3 5, আর সি এর স্থানাঙ্ক কত এক্স ওয়াই। তাহলে এখানে এটা যদি বের করি কত আসে দেখো। আমরা এই রো বরাবর বিস্তার করলাম প্রথম রো, তাহলে আমাদের থাকবে হচ্ছে 3y - 5x। সো এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল। এরপরে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল লাগবে। ত্রিভুজ ও এ বি, ও ও এ বি এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, তাহলে নর্মাল বসায় দেই। ও এ আর বি কত 2 6 1, 2 6 আর সূত্রের 1। তাহলে এখানে আমাদের আসবে কত, এটা প্রথম রো বিস্তার করলে 18 - 10। তাহলে এখানে 8 থাকবে, তার মানে 4 বর্গ একক। 4 বর্গ একক। ঠিক আছে। তাহলে দেখো শর্ত মতে কি ছিল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলের 2 গুণ। সো ও এ সি এর ক্ষেত্রফল কি পাইছি আমরা, হাফ ইন্টু 3y - 5x, এখানে 2। আর ও এ বি এর ক্ষেত্রফল পাইছি কত 4। তাহলে বা এখান থেকে কি আসতেছে, 3y - 5x ইকুয়াল টু, এই দুইটা ওই পাশে চলে যাবে আর গুণন হয়ে, তাহলে হবে কত 16। বা 5x - 3y + 16 ইকুয়াল টু 0। এটাই আমাদের দেখাইতে বলছিল, যে সঞ্চারপথের সমীকরণটা এমন আসবে 5x - 3y + 16 ইকুয়াল টু 0। বুঝছো? সো এখানে আসলে আর কিছুই না, শুধুমাত্র শর্তগুলো একটু ভালো মতো খেয়াল করলেই হয়ে যাবে, হ্যাঁ। আর দুইটা অঙ্ক দেখলেই আমাদের মোটামুটি চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, দেখো এখানে বলছে যে টি এর সকল বাস্তব মানের জন্য একটা চলমান বিন্দুর স্থানাঙ্ক আছে। স্থানাঙ্কটা এরকম দেখতে, এ টি স্কোয়ার কমা 2 a t। আর কিছু বলা নাই, বলছে এটা একটা চলমান বিন্দু, যে টি এর সকল বাস্তব মানের জন্য এই বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু। ঠিক আছে। বলছে ওই এই বিন্দুর সঞ্চারপথের সমীকরণটা বের করো। সো এই টাইপের প্রবলেম যখন থাকবে, তখন আমরা দেখো যে আমরা কার্তেশিয়ান প্লেনে চলমান বিন্দুটাকে কিভাবে চিন্তা করি, এক্স ওয়াই এটার সাথে কম্পেয়ার করব, যেহেতু এটা চলমান বিন্দু এটার সাথে কম্পেয়ার করব, হ্যাঁ। তাহলে কম্পেয়ার করলে কি পাবো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক সমান হওয়া মানে কি, ভুজ সমান আর কোটি সমান। তাহলে এখান থেকে এটাকে কম্পেয়ার করলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার, আর পাবো কত ওয়াই ইকুয়াল টু 2 a t। সো যে কোনো এক জায়গা থেকে টি এর মান বের করো, যে কোনো এক জায়গা থেকে টি এর মান বের করে এখানে অন্যটায় বসায় দাও। সো এখানে বসায় দিলাম আমরা। সো টি এর এই মানটা বসায় দিলে কি হবে, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার বাই 4a। তাহলে এখানে আর গুণন করে দিলে কি আসবে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। সো এটাই হচ্ছে আমাদের শর্ত মতে চলমান এই সঞ্চার পথের সমীকরণ, হ্যাঁ। বুঝছো? সো এরকম বিন্দু, শুধু বিন্দু যদি বলা থাকে তাহলে আমরা এই 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 মানে এইভাবে বের করব, হ্যাঁ।
এরকম আরেকটা প্রবলেম দেখো বলছে যে একটা চলমান বিন্দু টি এর সকল বাস্তব মানের জন্য একটা চলমান বিন্দু দেয়া আছে এরকম এ cos t এ sin t। সো এরকম বিন্দু থাকলে আমরা এটাকে আমাদের হচ্ছে এটার সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে এখান থেকে কি পাবো, x ইকুয়াল টু পাবো এ cos t, আর y ইকুয়াল টু পাবো হচ্ছে এ sin t। সো আমরা এক এক কাজ করি, এটারে এটারে এক দিয়ে দাও আর এটারে দুই দিয়ে দাও। তাহলে এক বর্গ করো, দুই বর্গ করো, করে যোগ করে দাও। তাহলে দেখো কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কমন নিলে এখানে আসবে কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। সো আলটিমেটলি এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 তে আর ব্যাসার্ধ হচ্ছে এ। ঠিক আছে? সো এরকম বিন্দু থাকলে পারা যাবে। পারবা? সো এরকম বিন্দুর আরো দুইটা আছে, আশা করি পারবা। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হচ্ছে ওই বিন্দু বিন্দু দেয়া থাকলে এটাকে আমরা এক্স ওয়াই এর সাথে কম্পেয়ার করব। হ্যাঁ।